পৃষ্ঠা ৮২। দুর্গাপূজা সংস্কৃতি, লোকসংস্কৃতি ও নাগরিকতা। ডক্টর সুমহান বন্দ্যোপাধ্যায়। বাঙালি জীবনের সঙ্গে দুর্গাপূজার যোগ যতটা বহুমাত্রিক তা আর কোনো পূজাচারের ক্ষেত্রে নেই। বৃহত্তর ভারত জুড়ে দুর্গা এবং মাতৃপূজার ঐতিহ্য সহস্রাব্দ প্রাচীন। ভারতীয় সভ্যতার ভিত্তিতে রয়েছে যে সিন্ধু সভ্যতা, সেখানে মাতৃ উপাসনার প্রবল উপস্থিতি ছিল। অতঃপর ভারতীয় ভূখণ্ডের নানা স্থানে মাতৃ উপাসনার অন্যতম প্রধান ধারা হিসেবে দেবী দুর্গার আরাধনা প্রচলিত হয়েছে। কিন্তু বাঙালি জীবনে তা যেভাবে রূপান্তরিত, চর্চিত এবং অর্চিত হয়েছে তার কোনো সমতুল উদাহরণ চোখে পড়ে না। কালে কালে দুর্গার মূর্তির ধরন বদলে গেছে, সময়ের সঙ্গে বদলেছে আবাহন ও আয়োজনের ধরনও। খ্রিস্টীয় প্রথম শতকে শক, পল্লব এবং কুষাণ যুগে মহিষমর্দিনী মূর্তি পাওয়া যাচ্ছে। পাদটিকা ১। বর্তমান যে মূর্তি আমরা পাচ্ছি তা কালিকা পুরাণ নির্ভর। অবশ্য দশভুজা দুর্গার কথা মার্কণ্ডেয় পুরাণেও আছে। তবে দেবী দুর্গার সপরিবার উপস্থিতির সূচনা মধ্যযুগে। অবশ্য এর আগে কিছু কিছু ভাস্কর্যে দেবীর সঙ্গে তার সন্তানদের মূর্তি একত্রে পাওয়া যাচ্ছে। ষোড়শ শতকে চণ্ডীমঙ্গলে কবি কঙ্কন মুকুন্দরাম পরিবারের অন্যান্যদের সঙ্গে দেবীর রূপ মাহাত্ম্য বর্ণনা করেছেন। ধুমধামের সঙ্গে দুর্গাপূজার রীতিও বহু পুরনো। মনুসংহিতার টিকাকার কুল্লুক ভট্টের পিতা উদয়নারায়ণ মহাযজ্ঞ করার বাসনা করেন। এই মনোবাঞ্ছা নিয়ে তিনি তাহেরপুরের বিশিষ্ট পণ্ডিত রমেশ শাস্ত্রী শরণাপন্ন হন। শাস্ত্রী মশাই তাঁকে বলেন, কলিযুগে দুর্গাপূজাই হল মহাযজ্ঞ। এই কুল্লুক ভট্টের পুত্র মহারাজ, এটি হবে কুল্লক ভট্ট, এই কুল্লক ভট্টের পুত্র মহারাজ কংসনারায়ণ ৯ লক্ষ টাকা ব্যয় করে বাসন্তী দুর্গাপূজা করেছিলেন। এটি ষোড়শ শতকের ঘটনা। পঞ্চদশ ও ষোড়শ শতকে দুর্গাপূজা যে বিশেষ গুরুত্ব পাচ্ছিল তা বোঝা যায় এই সময়ে দুর্গাপূজার রীতি পদ্ধতি নিয়ে রচিত একাধিক গ্রন্থ থেকে। শূলপাণি লিখেছিলেন দুর্গোৎসব বিবেক ও দুর্গোৎসব প্রয়োগ। দুর্গোৎসব বিবেক নামক অপর একটি গ্রন্থ লিখেছিলেন আচার্য রঘুনন্দনের গুরু শ্রীনাথ। রামকৃষ্ণ লিখেছিলেন দুর্গাচরণ কৌমুদী। রঘুনন্দনের তিথি তত্ত্বে দুর্গাপূজার প্রসঙ্গ রয়েছে। পঞ্চদশ ষোড়শ শতক আবার বাঙালির মঙ্গল কাব্যের যুগ। শাস্ত্রবিহিত প্রধান দেবদেবীদের জায়গায় তথাকথিত লোকসমাজে মান্যতাপ্রাপ্ত দেবদেবীদের নিয়ে কাব্য রচিত হয়। অর্থাৎ একদিকে অন্যতম প্রধান শাস্ত্রীয় দেবীর আরাধনার পাশাপাশি তথাকথিত নিম্নকোটির মানুষদের নিজস্ব রীতি আচার প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতো। অভিজাত দুর্গার উপাসনা ছিল ব্যক্তিগত স্তরে, বড় জমিদার বা রাজস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আয়োজিত। দুর্গাপূজার মধ্যে এই এলিটিজমের ধাঁচটি কিন্তু আজও রয়ে গেছে। আগে যা ছিল ব্যক্তিগত অভিজাত মান্যতা তা এখন সমষ্টিগত অভিজাত মান্যতায় পরিবর্তিত হয়েছে। এখন কোনো পাড়ার বা ক্লাবের পুজো কত বড় তার মধ্য দিয়ে এই কর্মকর্তা আয়োজকদের প্রভাব ও ক্ষমতার পরিমাপ প্রতিফলিত হয়। এই অবস্থার আরেকটি দিকও দেখার। বাঙালি জাতি হিসেবে যখন আপন পরিচিতিকে প্রতিষ্ঠিত করছে, সেই পর্বে উচ্চকোটির অভিজাত দুর্গা ও নিম্নকোটির মঙ্গলকাব্যের দেবদেবীরা সমান্তরাল দুটি প্রবাহ রচনা করেছে এবং এদের মধ্যে যোগাযোগও রয়েছে। নিম্নকোটির দেবদেবী যেমন উচ্চবর্ণের পূজা পেয়েছে, তেমনি দেবী দুর্গার মতো অভিজাত দেবী মঙ্গলকাব্যের চণ্ডিকার সঙ্গে সমার্থক হয়ে গেছে। পৃষ্ঠা ৮৩।
পাশাপাশি উচ্চবর্ণের পূজায় নিম্নবর্ণের মানুষ নানাভাবে যোগ দিত। অবশ্যই তারা আয়োজক হতো না, কিন্তু বহু মানুষের ভিড়ে তাদের মুখ মিশে থাকত, যেমনটি আজও থাকে। সাধারণ মানুষ যারা হাজারে হাজারে পুজোর প্যান্ডেলগুলিতে ভিড় জমায়, তারা কতজন আর পূজার নীতি নির্ধারক। আবার আধুনিক বিপুল মহারহস্য সম্পন্ন পূজাতেও মিশে থাকে লোকজীবনের নানান উপাদান, অবশ্যই রূপান্তরিত পরিবর্তিত রূপে। বাঙালিত্ব ও দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে বাঙালির মধ্যে এক বিপুল আবেগের বিস্ফোরণ ঘটে। দেবী দুর্গার কল্পনায় থাকে এক পরিবারের কমনীয় রূপ, সন্তান সন্ততি সহ দেবীর বাপের বাড়ি আসা। তাছাড়া পূজার উপচার থেকে খাদ্য, পোশাক, আচার ব্যবহার, এই সব কিছুর মধ্য দিয়ে বাঙালি যেন তার পরিচিতিকে মেলে ধরতে চেষ্টা করে। বাঙালি ব্যক্তিত্ব কাঠামোর সঙ্গে পূজার ভাবগত প্রতীকী একটি যোগসূত্র রয়েছে। দেবী একদিকে আদরের মেয়ে, আবার ছেলে মেয়েদের নিয়ে সংসারের কর্ত্রী। দুষ্টের অশুভের দমনের মধ্য দিয়ে তিনি সন্তানদের রক্ষা করেন। তার পূজায় নানা উপচারের মধ্যে লাগে দুর্ব ঘাসের তৈরি অর্ঘ্য। 108টি দুর্ব তুলে গুছির মতো আঁটি বেঁধে এই অর্ঘ্য তৈরি করা হয়। আর লাগে সকালবেলা শিশিরের জল, ঘাসের ডগা থেকে যা অল্প অল্প করে সংগ্রহ করতে হয়। সেই সঙ্গে প্রয়োজন নানা ফুলের নবপত্রিকার। এখানে খেয়াল রাখার প্রাকৃতিক পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই সকল উপচার সংগ্রহ করা কঠিন হয়ে যাবে। তাই এক ধরনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার কথা কি দুর্গাপূজার গভীরে নিহিত থাকছে না? এই যে সহনশীলতা, ভারসাম্য বোধের আদর্শ, তা কিন্তু বাঙালির পরিচিতির একটা উপাদান। দুর্গাপূজা উপলক্ষে বাঙালির নিজস্ব খাদ্যাভ্যাসের কিছু বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। বাঙালির খাবারের বৈশিষ্ট্য চাল, নারকেল এবং দুধের বহু বিচিত্র ব্যবহার। দুর্গাপূজায় বাড়িতে যেসব মিষ্টি খাবার তৈরি হয়, তা বাঙালির রসনার পরিচয় বহন করে। বাঙালির ধুতি পরার বিশেষ রীতিটিকেও দুর্গাপূজায় খুঁজে পাওয়া যায়। আমেরিকার সমাজবিজ্ঞানী ক্লার্ক ওয়াইজলার সাংস্কৃতিক অঞ্চল ধারণাটি দিয়েছিলেন। সমরূপ সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি একত্রিত হয়ে সাংস্কৃতিক অঞ্চল তৈরি করে। দুর্গাপূজা উপলক্ষে এই সাংস্কৃতিক অঞ্চলের ছবিটি অনেক স্পষ্ট হয়, যা অন্য সময়ে বোঝা যায় না। পুজোর তত্ত্ব হল বাঙালির দুর্গাপূজার একটি আবশ্যিক সামাজিক আচার। দুর্গাপুজোর সময় নতুন জামা কাপড় পরতে হয়, আত্মীয় স্বজনদের মধ্যে নতুন জামা কাপড় দেওয়া নেওয়া চলে। শুধু তাই নয়, এই সময় গ্রামের নানা বুদ্ধিজীবী মানুষের বাৎসরিক দেনা পাওনা মিটিয়ে দেন গৃহস্থ। পূজাকে কেন্দ্র করে বহু বৃত্তি ও পেশার মানুষ উপার্জনের একটি প্রেক্ষিত তৈরি হয়। পূজার উপহার দেওয়ার এবং প্রতি উপহারের মধ্যে এক প্রকার সামাজিক দায়বদ্ধতা থেকে যায়। দেবীকে কন্যারূপে মর্তে আপ্যায়নে যেন একটি সমান্তরাল ইহলৌকিক আচার পূজার উপহার। একটি ধারণা বা প্রতীকী আচারের বাস্তব রূপায়ণ ঘটে এর দ্বারা। সামাজিক কাঠামোর বিভিন্ন ব্যক্তিত্ব অবস্থানগত সম্পর্ককে ঝালিয়ে নেওয়া হয় এই উপলক্ষে। ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির একটি প্রবন্ধে লেখা হয়েছিল, হয়তো কিছুটা ব্যঙ্গাত্মক অগভীরতার সঙ্গেই, যে দুর্গা ইজ নো লঙ্গার আ পার্ট অফ দ্য স্ট্রিম অফ বেঙ্গলি লাইফ, no longer identified with the land of Bengal, conceived as mother. She is an intrusion, almost imported, never happy in anything except nylon. Flibbergibbet, FLIBBERTIGIBBET, 442:1966। দুর্গার বাঙালি সংস্কৃতির অঙ্গ নয়, এই বক্তব্যের সঙ্গে একমত হওয়া কঠিন।
একথা ঠিকই যে দুর্গাপুজোয় নিঃসন্দেহে অনেক পরিবর্তন এসেছে, যা বহু ক্ষেত্রে ঠিক বাঙালিয়ানাকে ধরে রাখতে পেরেছে এমন নয়। পৃষ্ঠা 84। কিন্তু কেবলমাত্র কলকাতা বা শহর দিয়ে বিচার করলে দুর্গাপূজার সামগ্রিকতাকে বোঝা যাবে না। তবে একথা ঠিকই নাগরিক জীবনে পূজার আয়োজন ও আনুষঙ্গিকতার মধ্যে বহু বিজাতীয় উপাদান রয়ে গেছে, কিন্তু গ্রাম জীবনের বৈশিষ্ট্য তাতে একেবারে ঢাকা পড়েনি। লোকজীবনের উপাদানও সেখানে অন্য মাত্রা যোগ করেছে। আসলে নাগরিকতার যে ধরন নিয়ে আমরা আধুনিকতা গ্রাম নগরের পার্থক্যের তত্ত্ব খাড়া করি, সেই নাগরিক অস্তিত্বও তো কোনো অবিমিশ্র ব্যাপার নয়। নগর নাগরিকতা ও দুর্গাপূজা। রবার্ট রেডফিল্ড এবং মিল্টন সেঞ্জারের একটি বিখ্যাত প্রবন্ধ রয়েছে নগরের সাংস্কৃতিক ভূমিকা প্রসঙ্গে। রেডফিল্ড অ্যান্ড সেঞ্জার 1956। এখানে তাঁরা লিখেছেন, দ্য সিটি ওয়্যার local cultures are disintegrated and new integrations of mind and society are developed. Redfield and Senger 171 Cologne 1956। এটা ঠিকই দুর্গাপূজা, বিশেষ করে কলকাতার দুর্গাপূজা, স্থানীয় সংস্কৃতির কোনো কোনো ক্ষেত্রকে বিদীর্ণ করে দেয়, কিন্তু এই বিদারণকে অসংহতকরণ, ডিসইন্টিগ্রেটেড বলা যায় কি না তা ভাবতে হবে। দুর্গাপূজা মূলত আঞ্চলিক সংস্কৃতির রূপান্তর ঘটাচ্ছে। এর ফলে পূর্বতন সম্পর্ক কাঠামোয় নানা পরিবর্তন আসছে। এর জন্য দায়ী সমাজ ও মনের নব্যতর সংহতি। কলকাতার নগরায়নের প্রক্রিয়াটিকে হেটেরোজেনেটিক বলা যায়। এখানে হেটেরোজিনিক হবে সম্ভবত। এই রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে দুর্গাপূজার যোগসূত্র রয়েছে এই কারণে যে দুর্গাপূজার মধ্যে দিয়ে এই ভিন্ন জাতীয় পরিবর্তনের চরিত্রটি বোঝা যায়। কিন্তু হেটেরোজিনিক এই পরিবর্তন অবিমিশ্র কোনো ঘটনা নয়, কেননা এর সঙ্গে দেশজ সংস্কৃতির নারী যোগ থাকে। দেশজ উৎস থেকে যখন নগর গড়ে ওঠে, তখন তার মধ্যে সেই মূল সংস্কৃতির বহু উপাদান আশ্রয় পায়। হেটেরোজেনেটিক প্রক্রিয়ার মতো তা বদলে যায় না। দুর্গাপূজা উপলক্ষে এই দুই প্রক্রিয়ার সম্মিলন ঘটছে। উদ্ধৃতি শুরু ... This combination occurred because the local moral and religious norms prevailed and found intellectual development in the literati, LITERATI, and exercise control of the community in the ruler and the laws. Stop. Uddhriti shesh unquote. Ibid 171 Cologne 1956। স্থানীয় নৈতিকতা ও ধর্মীয় প্রথা বৌদ্ধিক চর্চাকে আশ্রয় করে বিকশিত হচ্ছে। এর সঙ্গে গেঁথে যাচ্ছে রাজনীতি ও প্রশাসন। পূজার রাজনৈতিক মাত্রাটি অবশ্য নতুন নয়। রাজতন্ত্র যখন নিম্নবর্গীয়দের পূজাচারকে স্বীকৃতি দিত, তার পেছনে আধিপত্য কায়েমের একটি লুকোনো অঙ্ক থেকে যেত। স্নেপেল SCHNEPEL 1995। স্নেপেল ওড়িশার কপুরের দেশীয় রাজাদের দুর্গার্চনার মধ্যে এই রাজনৈতিক মাত্রাটিকে আলোচনা করেছেন। স্বাধীনতার আন্দোলনের সময় একই ঘটনা দেখি। জ্যোতির্ময়ী শর্মা লিখেছেন, উদ্ধৃতি শুরু, The collective organization of Durga Puja gained importance in Calcutta during the nationalist movement at the beginning of this century ... The earliest of these associational nationalistic pujas can be traced to 1918. Stop unquote. Sharma 1969 Cologne 583। জাতীয়তাবাদের সঙ্গে দুর্গাপূজার যোগসূত্রের ঘোষ 2000 পরিচয় বহন করে দেশ ও মাতৃকাকে দেবী দুর্গার সঙ্গে সমার্থক হিসেবে বর্ণনা করা, দেবীকে খাদি পরানো ইত্যাদি। আবার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পথে যারা গিয়েছিলেন, তাঁরা দেবীকে পূজা করতেন শক্তির রূপ হিসেবে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সকল তৎপরতা অবশ্য ইংরেজ সরকারের নজর এড়ায়নি। একসময় তারা বাগবাজারে দুর্গাপূজা বন্ধ অবধি করে দিয়েছিলেন। পৃষ্ঠা 85। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তিত হলো। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি বসবেন রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে। দুর্গাপূজার বারোয়ারির নেতৃত্বে থেকে রাজনৈতিক ক্ষমতার পরিসর বাড়িয়ে নেওয়া যায়। কলকাতার সুরুচি সংঘের পূজা, একডালিয়ার পূজা, মোহাম্মদ আলী পার্কের পূজা রাজনৈতিক নেতাদের নামের সঙ্গে যুক্ত। এইসব পূজার মূল উদ্যোক্তা তারাই, অর্থাৎ সামাজিক পরিসরকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতার পরিধি যেমন বাড়ানোর চেষ্টা রইল, তেমনি পূজাকে কেন্দ্র করে আরও নানা বার্তা পৌঁছে দেবার চেষ্টা রইল থিম পূজার মধ্য দিয়ে। ফলে দুর্গাপূজার পরিবৃত্তটি a site of SITE, a site of multiple communications হয়ে দাঁড়ালো। থিমের পূজা। কলকাতায় থিমের পূজার সূচনা 90-এর দশকে। এখন থিমের পূজারই জয় জয়কার। কলকাতা ছাড়িয়ে এই থিমের প্রসার মফস্বলগুলিতেও ঘটে গেছে। কলকাতার সুনীলনগর সর্বজনীন বারোয়ারিতে প্রথম থিমের পূজা হয়েছিল 1992 সালে। এই থিমের মূল কারিগর ছিলেন বন্ধন রাহা। নানা ধরনের থিমের যদি তুলনামূলক পর্যালোচনা করি তাহলে দেখা যাবে লৌকিক উপাদানগুলির এক প্রকার পুনঃ সংস্থাপন হচ্ছে এই থিমের মধ্য দিয়ে। বেহালার আদর্শপল্লী প্রায় প্রত্যেক বছর থিমের পূজা করে। 2010 সালে তারা শাঁখা, শামুক, ঝিনুক, গেঁড়ি, গুগলি ইত্যাদি দিয়ে মণ্ডপ সাজিয়েছে। অলঙ্করণে মধুবনী চিত্রকলার ধাঁচটি অনুসৃত হয়েছে। এই বারোয়ারির এক কর্মকর্তা বলেছিলেন, উদ্ধৃতি শুরু, থিম লোকে চায়, পাতি পুজো করলেও বলবে কি থিম আপনাদের। পরিবেশটাও ঠিক রাখা দরকার। থিমের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা, দায়বদ্ধতা প্রকাশ করা যায়। নারী উদ্ধৃতি শেষ। আদর্শপল্লীর এই থিমে শাঁখ খুব গুরুত্বপূর্ণ। প্রতীকরূপে মণ্ডপে শাঁখকে ব্যবহার করা হয়েছে। শাঁখ শান্তির প্রতীক। এখানে প্রতিমার হাতে কোনো অস্ত্র নেই, অসুর নিরস্ত্র। সে করজোড়ে ক্ষমা প্রার্থী, দুর্গাও তাকে ক্ষমা করছে। সাধারণ মণ্ডপ সজ্জার থেকে থিমের মণ্ডপ আলাদা। প্রথম প্রকারের সজ্জায় দৃষ্টিনন্দন অলঙ্করণ করা হয়, নান্দনিকতাই মূল বিবেচ্য। কিন্তু থিমের ক্ষেত্রে দৃষ্টিনন্দন উপস্থাপনা শুধু নয়, এর সঙ্গে একটা আইডিয়া থাকে। আইডিয়া উদ্ধৃতির মধ্যে। দর্শকদের সামনে এই আইডিয়াটিকে পৌঁছে দেবার চেষ্টা করা হয়। আদর্শপল্লীর মণ্ডপের সামনে একটি ফ্লেক্সে মণ্ডপের মূল বক্তব্যটি লিখে দেওয়া হয়েছে। দক্ষিণ সমুদ্রের শামুক শাঁখের সঙ্গে উত্তরের মধুবনী চিত্রকলার মেলবন্ধন আসলে এক ধরনের মৈত্রী, শান্তির বার্তা বহন করে। বেহালার নূতন দলের পূজার থিমে সপ্তগ্রাম অঞ্চলে প্রচলিত একটি কাহিনীকে আশ্রয় করা হয়েছে। ক্লাবের তরফ থেকে সমস্ত কাহিনীটি লিফলেট হিসেবে ছাপিয়ে দর্শকদের মধ্যে বিলি করা হচ্ছে। দর্শকদের মধ্যে যারা এত কিছু দেখেননি তাদের কাছে অবশ্য মণ্ডপের অভিনবত্ব, সৌন্দর্য এসবই নজর কাড়ে। মণ্ডপের মূল ভাবনা কি, এটি কি প্রতীকী অর্থ বহন করে, এসব নিয়ে তারা আদৌ ভাবিত নন। আসলে এখানেও সংযোগের একটি স্তরায়ন ঘটে, হায়ারার্কি অফ কমিউনিকেশন। এর একটি অর্থ লোকপ্রচলিত স্তরে ছড়ানো থাকে, অন্যটি তথাকথিত মগজি কাগজোলা বোদ্ধা দর্শক উৎসুক সমাজবিজ্ঞানীদের জন্য। যদিও এই দ্বিতীয় ধারার বিচারকরাই মণ্ডপের মান নির্ধারণ, পুরস্কারের জন্য নির্বাচন ইত্যাদি করে থাকেন। এর মধ্যে দিয়েও এক ধরনের আভিজাত্যবাদ, এলিটিজম প্রকাশিত হয়। সংযোগে যদি এই প্রকার স্তরায়ন থাকে তাহলে যেসব মানুষরা ভিড় জমাচ্ছে তারা আমাদের উদ্দিষ্ট দর্শক নয়। তাদের যোগদান কি নিছক সংখ্যার তারতম্য তৈরির উদ্দেশ্য? আসলে তারা ভোক্তা। দৈনন্দিন তারা বাজার করে, প্রসাধন সামগ্রী, গৃহসজ্জার উপকরণ কেনে,
কিন্তু নীতি নির্ধারণে তাদের কোনো ভূমিকা কি নেই? নিয়ন্ত্রক তবে কে? পৃষ্ঠা ৮৬। পড়া চলছে পরের ফাইলে।